নেক্সট হচ্ছে তো রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট। রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট কি না, কোনো একটা রিঅ্যাকশন চলাকালীন মাঝখানে যদি এমন কিছু কম্পাউন্ড ফর্ম হয় যেটা মানে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের মাঝামাঝি একটা স্টেট, যে স্টেটটা হচ্ছে সবসময় সে পাবে না, মানে কিছুক্ষণ পরে সে প্রোডাক্ট হয়ে যাবে, বা রিঅ্যাকট্যান্ট থেকে বেরিয়ে এসেছে কিছুক্ষণ পরে সে প্রোডাক্ট হয়ে যাবে, সেই ধরনের যে স্টেটটা তাকে বলা হচ্ছে কি রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট। তাহলে যদি আমরা এখানে লিখি রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট, রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটটা কি না, হোমোলাইটিক আর হেটেরোলাইটিক যে ফিশনটা হয়েছিল সেখানে যে শর্ট লিভড স্পেসিস থাকে, ঠিক আছে, মানে কিছুক্ষণের জন্য থাকবে, সবসময় থাকবে না। তাহলে একটা রিঅ্যাকশন চলাকালীন আমরা দেখবো কি একটা রিঅ্যাকট্যান্ট আছে, সে রিঅ্যাকট্যান্টটা প্রোডাক্টে ফর্ম হচ্ছে, তার মাঝখানে এমন একটা অবস্থা এলো যেখানে হচ্ছে সেই মানে স্টেশনের মতো কিছুক্ষণ হচ্ছে স্টে করছে প্রোডাক্টটা। তো সেই স্টেটটাকে বলা হচ্ছে তার ইন্টারমিডিয়েট স্টেট। তাহলে কি লিখবো এটাকে, না লিখতে হবে হোমোলাইটিক ফিশন, homolytic and heterolytic বন্ড ফিশনের সময়, ফিশন মানে ভাঙা, হ্যাঁ, যেমন অ্যামিবার হয় ফিশন, পড়েছিস তো এগুলো, তারপরে তোর বাডিং, সেরকম হয় বন্ড ফিশনের সময় শর্ট লিভড স্পেসিসটাকে ইন্টারমিডিয়েট বলা হয়। ঠিক আছে, যেটাকে ইন্টারমিডিয়েট বলা হয়। আর ইন্টারমিডিয়েট হচ্ছে খুব রিঅ্যাক্টিভ হয়, এগুলো তাড়াতাড়ি কনভার্ট হয়ে যায় কোন একটা স্টেবল মলিকিউল। এটা তো বোঝাই যাচ্ছে যে ইন্টারমিডিয়েট মাঝখানে কিছুক্ষণের জন্য থাকে, তার মানে এখান থেকে আমরা এই পয়েন্টেও বলতে পারি যে ইন্টারমিডিয়েট খুব রিঅ্যাক্টিভ হয়। ইন্টারমিডিয়েট খুব রিঅ্যাক্টিভ হয়, এটা কি হয় না, এটা হচ্ছে কুইকলি কনভার্টেড টু মোর স্টেবল মলিকিউল। ঠিক আছে, এটা কুইকলি কনভার্টেড মোর স্টেবল মলিকিউল, মানে তাড়াতাড়ি এটা কনভার্ট হয়ে যায় কোন একটা মোর স্টেবল মলিকিউল। ঠিক আছে, যেমন প্রোডাক্ট হচ্ছে মোর স্টেবল দ্যান ইন্টারমিডিয়েট, কারণ এর মধ্যে এনার্জি বেরোচ্ছে খুব বেশি, বা এটা মাঝখানে স্টে করে, এটা থাকে না এখানে বেশি। তাহলে কি ধরনের হতে পারে, কি কি টাইপের হতে পারে এই রেডিকেলের টাইপস গুলো, ঠিক আছে, বা কোন কোন পরিস্থিতিতে এরা হচ্ছে সাফিসিয়েন্ট স্টেবিলিটি পায় টু বি আইসোলেটেড এন্ড স্টাডিড, মানে কোন কোন পরিস্থিতিতে, তাহলে যদি এরা বেশিক্ষণ না থাকে তাহলে এদেরকে আমরা কি করে স্টাডি করব, এদেরকে নিয়ে আমরা দেখবো কি করে, এদেরকে স্টাডি করব কি করে। একটা কম্পাউন্ড যদি বেশিক্ষণ না থাকে তাহলে তাকে আমরা দেখবো কি করে, তার কি প্রপার্টি ক্যারেক্টারিস্টিক্স গুলো বুঝবো কি করে। তাহলে আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস, কিছু পরিস্থিতিতে কি হয় না, দে আর অফ সাফিসিয়েন্ট স্টেবিলিটি টু বি আইসোলেটেড এন্ড স্টাডিড, কিছু পরিস্থিতিতে তাদের হচ্ছে সেই সাফিসিয়েন্ট সময়টা পাওয়া যায় তাদেরকে আইসোলেট করার জন্য, বা তাদেরকে চেনার জন্য, বা তাদের ক্যারেক্টারিস্টিক জানার জন্য। ঠিক আছে, তাহলে আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস they are sufficient stability to be isolated and studied, to be isolated and studied। ঠিক আছে, আর কিছু বলছি না এখান সম্বন্ধে। এবারে আমাদেরকে
যে 4 রকম টাইপের আমরা দেখতে পাই ইন্টারমিডিয়েট, সেগুলো আমরা জানবো। তাহলে কি কি 4 রকমের ইন্টারমিডিয়েট আমরা দেখতে পাই? যদি আমরা ইন্টারমিডিয়েটটাকে ভাগ করি 4 ভাগে, তাহলে এটাই দাঁড়াবে। প্রথমটা আমরা বলবো কার্বোক্যাটায়ন। অবশ্যই আমি অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছি বলে সবসময় কার্বনকে প্রেফার করবো। কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ফ্রি রেডিকেল, and last one is কার্বিন। এটা পরিচিত কেউ, সবই পড়ানো আছে, তবু আরেকবার আমি বলবো। আচ্ছা, কার্বোক্যাটায়ন সম্পর্কে তাহলে আমরা একটু 2-4 কথা জেনে নিই। কার্বোক্যাটায়ন যদিও জানিস যে কার্বনের মাথায় যখন পজিটিভ চার্জ থাকবে, বা কার্বনের 4টা হাতের জায়গায় যদি থাকে 5টা হাত হয়ে যায়, তাহলে সেখানে আমার কার্বনের এই ধরনের মাথায় পজিটিভ চার্জ দেখা যায়। তো সেটা আমরা একটু দেখে নিই। তাহলে কার্বোক্যাটায়ন জিনিসটা কি? হোয়াট ইজ কার্বোক্যাটায়ন? কার্বোক্যাটায়ন জিনিসটা কি না, যেসব কার্বনের মাথায় পজিটিভ চার্জ থাকে, তাহলে পজিটিভ চার্জ when carried, বহন করে বাই কার্বন, তাহলে সেই পজিশনটাকে বলা হচ্ছে কি কার্বোক্যাটায়ন। যখন পজিটিভ চার্জটা কার্বনের মাথায় থাকে তখন তাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। বা আরেকটা নাম আছে, ঘাবড়ে যাবি না যখন পরীক্ষার সময় এই ধরনের নাম দিবে, সেটাকে বলা হচ্ছে কি কার্বোনিয়াম আয়ন। কার্বোনিয়াম আয়ন মনে থাকবে। নেক্সট যদি আমরা দেখি এখানে যে কার্বোক্যাটায়নের কি ব্যাপারটা হয় না, যে এটা কেন আনস্টেবল হয়, কার্বোক্যাটায়নের কি এমন ব্যাপার হয় যাতে এটা আনস্টেবল হয়ে যায়। যে কার্বনের হচ্ছে কটা ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে। আমরা আরো একটা জিনিস জানি যে একটা কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে, তাই তো? বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 6টা। তার মধ্যে আমরা এই সরি, টোটাল হচ্ছে 6টা ইলেকট্রন আছে, তাহলে তার বাইরের কক্ষপথে কটা আছে? 2 আর 4-এ ভাগ করব, ঠিক আছে? তাহলে তার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4টা। তাহলে 4টা বন্ড সে ম্যাক্সিমাম করতে পারবে টু ফিল আপ এ অক্টেট। তাহলে অক্টেট ফিল করার জন্য আরো 4টা ইলেকট্রন তাকে দেওয়া যেতে পারে। কিন্তু যখন সে 4টার বেশি কেউ যদি তাকে বন্ড করিয়ে দেয়, তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে তার কার্বোক্যাটায়ন, ঠিক আছে? সেটা হচ্ছে খুব আনস্টেবল। তাহলে নরমালি মানে স্ট্রাকচার অফ কার্বোক্যাটায়ন আমরা কি পড়ব? যদি আমরা পড়ি যে স্ট্রাকচার অফ কার্বোক্যাটায়ন, তখন কি দেখবো? কার্বোক্যাটায়নের স্ট্রাকচার কেমন হয় না, কার্বোক্যাটায়ন হচ্ছে, ধর এখানে আমার সি থাকবে কার্বন, তাহলে এর সঙ্গে নরমালি বন্ড কটা হয়েছে, তাহলে কি হবে দেখ না, নরমালি যে কার্বোক্যাটায়নটা হয় কার্বন অ্যাটমের, সেটা sp2 হাইব্রিডাইজড হয়, ঠিক আছে? সেটা sp2 হাইব্রিডাইজড হয়, যেখানে কি হয় তার একটা পি অরবিটালে ইলেকট্রন থাকে। একটা পি অরবিটালে কি হয়, ইলেকট্রন থাকে। মানে ওই যে সরি, একটা পি অরবিটাল হচ্ছে তোর অ্যাভয়েড করে, চার্জ বন্ডিং করে না। একটা পি অরবিটাল বন্ডিং করে না, তখন হচ্ছে আমরা বলবো যে তার মাথায় হচ্ছে প্লাস চার্জ আছে, ঠিক আছে? তাহলে কি লিখবো এখানে, যেটা কার্বন অ্যাটম, ছবিটা পরে আঁকছি, আগে জিনিসটা বুঝ। যে কার্বন অ্যাটমটা কি হয়, 4টা হাত, 4টা হাত, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি 4টা ইলেকট্রন থাকবে কি করে না, 1 2 3 4, তাই তো? এভাবে থাকে। তাহলে আমরা এই জিনিসটা থেকে বুঝতে পারছি যে দুটো ইলেকট্রন আছে এস অরবিটালে,
আর দুটো ইলেকট্রন আছে পি অরবিটাল। পি অরবিটালের শেপ আমরা কিরকম জানি, এইভাবে একটা পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড, আর এস এর শেপ হচ্ছে গোল। ঠিক আছে, তাহলে এই যে পি অরবিটালটা খালি পড়ে আছে, ভ্যাকেন্ট পড়ে আছে, ঠিক আছে, তাহলে এইখানে আমার সমস্যাটা হচ্ছে। তাহলে আগে দেখ, কার্বনের 4টা হাত আছে, তাহলে এই জন্য কি হয়, এটা 4টা আর 4টা বন্ড করলে অক্টেট ফিল আপ করবে। বাট এখানে কি হচ্ছে, কার্বনের সঙ্গে 3টে বন্ড হচ্ছে, 3টে বন্ড হচ্ছে, তার মানে একটা, দুটা, তিনটা বন্ড হচ্ছে। ঠিক আছে, 3টা বন্ড হওয়ার পরে তোর হচ্ছে, বা এইভাবেও দেখতে পারিস যে যদি আমরা এটাকে গ্রাউন্ড স্টেট মানি, আর একটা এক্সাইটেড স্টেট যদি আমরা দেখিয়ে দিই এখানে, যে ধরলাম আমি কার্বনের এই ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে পি অরবিটালে চলে গেল, তাহলে আর বাকি 4টা ইলেকট্রন দিয়ে সে হচ্ছে কি করবে, হাইব্রিডাইজেশন ফিল আপ করবে। কিন্তু সমস্যাটা এখানেই হয় যে যখন সাফিসিয়েন্ট ইলেকট্রন পাচ্ছে না, বা 3টে ইলেকট্রন পেয়েছে আর একটা খালি পড়ে আছে, তখন কি হয়, এই খালি অরবিটালটাই আমার হচ্ছে একটা ইলেকট্রন থাকে আর একটা পজিটিভ চার্জ থাকে। ঠিক আছে, তাহলে এই একটা অরবিটাল আমার হচ্ছে খালি থাকে, ভ্যাকেন্ট থাকে, যার জন্য আমরা এটাকে কি বলি, কার্বোক্যাটায়ন, না যেটা হচ্ছে 1 2 3 sp2 হাইব্রিডাইজড হয়। মনে রাখবে কার্বোক্যাটায়ন কত হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড হয়। ঠিক আছে, তাহলে এর সম্বন্ধে দু চার কথা দেখি, যে কি বলা হয়েছে, দেখ যে কার্বন অ্যাটম অফ কার্বোক্যাটায়ন ইজ sp2 হাইব্রিডাইজড। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে কি, কার্বন অ্যাটম অফ কার্বোক্যাটায়ন sp2 হাইব্রিডাইজড। ঠিক আছে, sp2 হাইব্রিডাইজড হয়। এবারে কি হয়, যেখানে p অরবিটালটা in which the p orbital is devoid of any electron, p অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না, ভ্যাকেন্ট পড়ে থাকে। ঠিক আছে, যেখানে কি হয়, in which p orbital is one p orbital is totally vacant. ঠিক আছে, টোটালি ভ্যাকেন্ট। এবারে কি বলা হয়েছে না, 3টা যে বন্ডিং হয় সেই বন্ডিং গুলো সিগমা বন্ড ফরমেশন করে, আর একটা যে পাই অরবিটাল রয়েছে বা পি অরবিটাল রয়েছে সেটা খালি পড়ে থাকে। এই খালি পি অরবিটালটা কি করে, দিস ভ্যাকেন্ট পি অরবিটাল এই ভ্যাকেন্ট পি অরবিটালটা কি করে, মেক্স দা কার্বন অ্যাটম ইলেকট্রন ডেফিসিয়েন্ট, একেই পজিটিভ চার্জ বানাতে সাহায্য করে। দিস ভ্যাকেন্ট পি অরবিটাল মেক্স দা কার্বন অ্যাটম ডেফিসিয়েন্ট, এই কার্বন অ্যাটমকে ডেফিসিয়েন্ট বা মানে খালি করতে সাহায্য করে। এর কারণে কি হয় না, এই কার্বন অ্যাটমটা হচ্ছে পজিটিভ ইন চার্জ হয়। ঠিক আছে, এটা পজিটিভ ইন চার্জ হয়। তাহলে কি হচ্ছে আলটিমেট ব্যাপারটা, যে পি অরবিটালে খালি থাকার জন্য আমার এই কার্বন অ্যাটমটা কি হচ্ছে, পজিটিভ ইন চার্জ হচ্ছে। আর এটার শেপ হচ্ছে প্ল্যানার হয়, এটা বুঝতেই পারছিস, হাইব্রিডাইজেশন করিয়েছি আমি কেমিক্যাল বন্ডিং এ। এর শেপ হচ্ছে প্ল্যানার হয়, যার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, বুঝতেই পারছিস এটা। এবারে একটা কার্বোক্যাটায়ন কখন স্টেবিলিটি পাবে, তাহলে কার্বোক্যাটায়ন স্ট্রাকচারটা বোঝা গেছে কিরকম হয়, না 3টে বন্ড করে একটা খালি পড়ে থাকে, 3টে বন্ড করে একটা খালি পড়ে থাকে। আর একটা কারণেও কিন্তু কার্বোক্যাটায়ন ফর্ম হতে পারে, যদি তাকে কেউ জোর জবরদস্তি তার সঙ্গে বন্ডিং করে, তখনও কিন্তু কার্বনের মাথায় প্লাস চার্জ আসে। ঠিক আছে, তখনও কিন্তু কার্বনের মাথায় প্লাস চার্জ আসে। এখানে একটা ইলেকট্রন পড়ে আসে আর একটা বন্ডিং হচ্ছে না বলে সেটাকে প্লাস হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এরকমও হতে পারে রিঅ্যাকশনের মাঝে দেখা যাবে যে যেখানে আমার কার্বনের 4টা হাত হচ্ছে না, সেখানে কি চার্জ হচ্ছে, পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে। আবার যেখানে হয়তো কার্বনের জোর করে 5টা হাত করে দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু পজিটিভ চার্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ব্যতিক্রম দেখা যেতেই পারে। ঠিক আছে, এবারে দেখ
না এখানে কি করা হয়েছে দু চারটা দেখলেই বুঝতে পারবি। ধর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা বাড়াবো কি করে, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। এটা নিজের থেকেই বলতে পারবি যে একটা কার্বনের মাথায় আমার প্লাস চার্জ আছে, তাহলে তার সঙ্গে যদি কোনো প্লাস আই এফেক্টিভ গ্রুপ থাকে, প্লাস আই এফেক্টিভ গ্রুপ থাকে, তাহলে সে কি করবে না কার্বনের মাথায় যে চার্জটা সেই চার্জটাকে একটু স্বস্তি দিবে, যে আমার মাথায় চার্জটা থাকছে না, ইলেকট্রনের একটু প্রবাহ তার কাছে আসবে, ঠিক আছে। বা হচ্ছে এই কার্বনের চার্জের মাথায় যদি কোনো রেজোনেন্স এফেক্ট থাকে প্লাস আর, যেটা হচ্ছে ইলেকট্রনকে ঠেলছে ওর দিকে, সেটাও কিন্তু এই কার্বনের চার্জটাকে এই ডেফিসিয়েন্ট জায়গাটাকে ভরাট করতে পারে, ঠিক আছে, কোনো প্লাস আর এফেক্ট। এবারে যত বেশি থাকবে তার স্টেবিলিটি বেশি হবে। তার জন্য কি হয়, যেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তার স্টেবিলিটি বেশি হয়। এর কারণ কি, দেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এর কারণ কি না এই পজিটিভ চার্জের মাথায় হচ্ছে আমার 3টে মিথাইল গ্রুপ থাকে, আর 3টে জায়গা থেকে স্টেবিলিটি আসছে, 3জন ডোনেশন করছে একজন গরিবকে, তাহলে সেখানে হচ্ছে আমার স্টেবিলিটি বেশি পাবে। কিন্তু একে স্টেবিলিটিটা একটু কম, কারণ একে 2জন ডোনেশন করছে আর একে করছে 1জন ডোনেশন, তাই স্টেবিলিটিটা একদম কম, ঠিক আছে। তাহলে বোঝা গেছে 3rd ডিগ্রি কার্বোক্যাটায়ন কেন বেশি স্টেবল হয়। এবারে সব থেকে যেটা বেটার স্টেবিলিটি হয়, আমি কিছু স্টেবিলিটি অর্ডার লিখিয়ে দিচ্ছি দেখ। ধর আমি যদি বলি এটা হচ্ছে আমার একটা হেপ্টা ট্রাইনাইল ক্যাটায়ন, ঠিক আছে, মানে কি না হচ্ছে 7টা ঘর থাকবে, 1 2 3 4 5 6 7, আর এর মাঝখানে যদি পজিটিভ চার্জ থাকে এই পজিটিভ চার্জটা স্টেবিলিটি পেয়ে যায়, ঠিক আছে। আর যদি আমরা এটা সব থেকে বেশি স্টেবল হয়, আর এটাও স্টেবল হতে পারে যে এই কার্বনের মাথায় যদি আমরা 4টা বেনজিন রিং দিয়ে দিই। বেনজিন রিং কি করে, 4টা বেনজিন রিং দিয়ে দিই, তাহলে বেনজিন রিং এর কাজটা কি না বেনজিন রিং এর কাজটা হচ্ছে আমার টু সাপ্লাই ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রনকে সাপ্লাই করা, ইলেকট্রনকে সাপ্লাই করা কার্বনের মাথায়, ঠিক আছে। আচ্ছা এটার থেকে কম স্টেবল কোনটা হবে বুঝতেই পারছিস, এর থেকে কম স্টেবল হবে না এইটা, তার থেকেও কম স্টেবল হবে আর একটা যদি থাকে, ঠিক আছে। এবার এইভাবে অর্ডার আছে পরপর, তার থেকেও কম স্টেবল কোনটা হবে না হচ্ছে তোর এর থেকে কম স্টেবল কোনটা হবে না আরেকটা যেটা থাকবে সেটা নিজে করবি, যে এখানে হচ্ছে সি প্লাস করে দিচ্ছে দেখ, সি প্লাস আর হচ্ছে এটা এইটা। এবারে এর থেকেও যেটা কম স্টেবল সেটা হয়ে যাবে কি না তোর ধর সি প্লাস আর 3টে মিথাইল গ্রুপ আছে, 3টে মিথাইল গ্রুপ আছে, তার থেকেও যদি কম স্টেবল দেখি তাহলে এখানে চলে আসবে CH2 প্লাস আর নিচে থাকবে বেনজিন, নিচে থাকবে বেনজিন। আমি এটা করে দিচ্ছি দেখ, ভালো করে লিখে দিচ্ছি দেখ। তাহলে প্রথমে আসছে, আমি নামগুলো লিখছি, প্রথমে আসছে সাইক্লোহেপ্টা ট্রাইনাইল ক্যাটায়ন, সাইক্লোহেপ্টা ট্রাইনাইল ক্যাটায়ন 1 2 3 4 5 6 7, এর মাথায় পজিটিভ চার্জ থাকবে, এটা বেশি স্টেবিলিটি হবে, ঠিক আছে। বা এগুলো করার দরকার নেই, করে ফেলাম। এখানে যেগুলো আছে ওগুলোই দেখ, যে এই হচ্ছে আমার টোটাল স্টেবিলিটি কি করে পাচ্ছে না কার্বনের মাথায় যে পজিটিভ চার্জটা আছে তাকে যদি কেউ পজিটিভের জায়গায় কেউ যদি ভরাট করতে পারে তাহলে সে তাকে বেশি স্টেবিলিটি দিবে, ব্যাস সোজা কথা, ঠিক আছে। তাহলে রিলেটিভ স্টেবিলিটি কি করে বোঝা যাচ্ছে, যে হচ্ছে আমার কনজুগেশন উইথ পাই বন্ড। তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা কি লিখতে পারি, যে কার্বনের চার্জটা পজিটিভ চার্জটা স্টেবল হচ্ছে কি করে, তাহলে কার্বনের পজিটিভ চার্জ স্টেবল হতে পারে 1 নম্বর by influence of plus I effect, by influence of plus I effect or plus R effect। এই দুটো তো বুঝতেই পারছিস যে প্লাস আর বা প্লাস আই এফেক্ট থাকলে এগুলো হচ্ছে তোর ইয়ে হয়ে যাবে। আরো একটা কারণে হয় যে যদি কোনো অরবিটালের, এটা বেশ ইম্পর্টেন্ট কারণ,
যদি কার্বনের কি থাকে তাহলে একটা 3টে বন্ড করে কার্বোক্যাটায়নের, একটা ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে। এই ভ্যাকেন্ট পি অরবিটালে সঙ্গে যদি আরো একটা কোনো কিছুর ভর্তি পি অরবিটাল থাকে, যেমন সালফার, সালফারের অরবিটালটা কি থাকে, ভর্তি থাকে, ইলেকট্রন দ্বারা ভরপুর থাকে, কারণ সালফারের পি অরবিটাল এরকম থাকে। তো এ কি করবে, এই কার্বনের সঙ্গে ব্যাক বন্ডিং করবে, ব্যাক বন্ডিং এর মাধ্যমে স্টেবিলিটি পাবে। তাহলে এটা হচ্ছে স্টেবল থ্রু ব্যাক বন্ডিং, বা এটাকে আরো একটা টার্ম বলা হয় স্টেবল থ্রু পাই অরবিটাল, পাই ডিলোকালাইজেশন, পাই বন্ড ডিলোকালাইজেশন, স্টেবল থ্রু পাই বন্ড ডিলোকালাইজেশন। और ব্যাক বন্ড, ঠিক আছে। তাহলে এই পজিটিভ চার্জটা কি হয় না, এই রেজোনেন্স বা এই ডিলোকালাইজেশনের মাধ্যমে কি হয় না, পজিটিভ চার্জটা ছড়িয়ে যায়, ঠিক আছে, পুরো মলিকিউলে, এক জায়গায় থাকার থেকে পুরো মলিকিউলে ছড়িয়ে যায়। এই জিনিসটার জন্য আমার চার্জটা স্টেবিলিটি হয়, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে এখানে কি লিখবো, আমি একটু ভাষাটা লিখে দিচ্ছি, পড়বি যে হোয়েন দা positively charged carbon atom is in conjugation with pi bond, positively charged carbon atom is in conjugation, conjugation মানে রেজোন্যান্স, টাইপ অফ রেজোন্যান্স, কনজুগেট করা, কনজুগেশন উইথ পাই বন্ড, তখন কি হয়, স্টেবিলিটি ইজ গ্রেটার। কারণ কি, কারণ এই ডিলোকালাইজেশনের মাধ্যমে, ঠিক আছে, ডিলোকালাইজেশনটা বেড়ে যায়, এর মাধ্যমে কি হয়, ডিলোকালাইজেশনটা বেড়ে যায় রেজোন্যান্সের মাধ্যমে। ডিলোকালাইজেশন মানে হেল্পিং হ্যান্ড, ডিলোকালাইজেশন মানে হেল্পিং হ্যান্ড, সাহায্য করা, ঠিক আছে। তাহলে কি হয় না, তখন কি হয়, ডিলোকালাইজেশন টার্মগুলো মনে রাখবি, ডিলোকালাইজেশন বেটার হয়, বেটার হয় ডিউ টু কি বন্ডিং, ডিউ টু রেজোন্যান্স বা রেজোন্যান্স বা হচ্ছে পাই ব্যাক বন্ডিং, ডিউ টু রেজোন্যান্স, ঠিক আছে। তো এই হচ্ছে আমার সুবিধা। তাহলে একটা জিনিস আমাদেরকে দেখা যাক কি হচ্ছে, একটা এক্সাম্পল নিই। যেমন ধর এখানে আমরা যদি ধরি যে একটা বেনজিন আছে, একটা বেনজিন আছে যেখানে কি হচ্ছে না, এইভাবে ইলেকট্রন গুলো, এই পাই অরবিটাল গুলো রয়েছে, আর এখানে কি হচ্ছে, কার্বনের মাথায় আছে পজিটিভ চার্জ, আর এখানে আছে পিএইচ, এখানে আছে পিএইচ, ঠিক আছে। এবারে যদি আমরা বলি যে এটাকে রেজোন্যান্স করব, তাহলে কি হচ্ছে দেখ, এই কার্বনের মাথায় এটাও পিএইচ গ্রুপ, পিএইচ গ্রুপ মানে এটা জানিস তো, পিএইচ গ্রুপ মানে কি, বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নেওয়া, তখন তাকে ফিনাইল গ্রুপ বলা হবে, বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলে তাকে ফিনাইল গ্রুপ বলা হবে, এটা মনে রাখবি, ঠিক আছে। তো আমি এই দুটো পিএইচ লিখেছি, আর একটাকে আমি ভেঙে দেখিয়েছি যে কিভাবে রেজোন্যান্সটা হচ্ছে। রেজোন্যান্স কিভাবে হচ্ছে দেখা যাক, এই বন্ডিংটা খুলে এখানে আসে, তখনই কি হয়ে গেল না, কার্বনের মাথায় প্লাস চার্জটা হেঁটে গিয়ে প্লাস চার্জটা আসছে কোথায় না, এখানে যে বন্ডটা ছিল এটা খুলে করে এখানে এলো, তাহলে এখানে প্লাস চার্জ চলে আসছে, তাহলে প্লাস চার্জটা আসছে এখানে, আর এই বন্ডিংটা ডবল বন্ড হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, এখানে একটা বন্ডিং, এখানে একটা বন্ডিং, বুঝছি। আচ্ছা এবারে আচ্ছা একটু ধর তো। তাহলে কি বললাম না, এখানে দেখ না, বেনজিনের যে রেজোন্যান্স হচ্ছে এটা এখান থেকে, তাহলে তোর প্লাস চার্জটা এখানে চলে এলো। এবারে আবার কি হচ্ছে দেখ না, এখান থেকে যখন আবার এই বন্ডটা এখানে আসছে, তখন এই প্লাস চার্জটা চলে আসছে আবার এর মাথায়, ঠিক আছে। এইভাবে কি হচ্ছে, প্লাস চার্জটা কার্বনের মাথা থেকে বেনজিন তার নিজের দিকে নিয়ে নিচ্ছে, বা বেনজিন কি করতে পারছে, এই প্লাস চার্জটাকে নিজের শরীরের মধ্যে ঘোরাতে পারছে, এক জায়গায় রাখতে পারছে না, ঠিক আছে। ধরে নে এটা হচ্ছে কোন একটা ধর গরম কিছু, ঠিক আছে, গরম জিনিসকে আমরা কি করি, ধর গরম কোনো
ছোলা ভাজা বা বাদাম ভাজা ধরো হাতে নিয়ে নিলাম, হাতে নিলে কি করে, একবার এই হাতে নিয়ে একবার সেই হাতে নিয়ে একবার সেই হাতে নিই, তো এইভাবে চার্জটাকে কি করছে, এটা হচ্ছে মানে একটা ভ্যাকেন্ট জিনিস, এটা কেউ নিজের মাথায় রাখতে চায় না। তো এরা কি করতে পারে, যদি কার্বনের মাথা থেকে বেঞ্জিন নিজের হাতে আনছে, এনে করে একবার এই হাত একবার সেই হাত করছে, মানে এই প্রসেসটাকেই বলা হচ্ছে ডিলোকালাইজেশন, ঠিক আছে, বা কনজুগেশন। এই প্রসেসটাকে বলা হচ্ছে যে চার্জটাকে নিজের মধ্যে ঘোরাতে পারছে, এর ফলে কি হচ্ছে, সে কার্বনকে স্টেবিলিটি দিতে পারছে, ঠিক আছে, এই জিনিসটাই সেখানে হয়। এবারে এমন কিছু তাহলে এফেক্ট থাকতে হবে যে রেজোনেন্স দিতে পারছে, যে কি করছে দেখ, এখান থেকে ইলেকট্রনের ডেন্সিটিটাকে ফ্লো করাচ্ছে কার্বনের দিকে। যদি কার্বন থেকে নিজের দিকে টেনে নিত তাহলে কিন্তু এটা স্টেবিলিটি হতো না। যেমন ফ্লোরিন বা এইসব জিনিস, এগুলো কি হয়, নিজের দিকে ইলেকট্রনকে টানতে চায়, তাহলে এগুলো কিন্তু স্টেবিলিটি পায় না। কার্বনের প্লাস থাকবে, যখন তার সঙ্গে আবার কোনো প্লাস আইডেন্টিভ গ্রুপ থাকবে তখন সে কিন্তু স্টেবিলিটি পাবে, ঠিক আছে। তো এগুলো আস্তে আস্তে শিখে যাবি। এবারে আমরা দু চারটা এক্সাম্পল দেখবো, যে হচ্ছে আরেকটা জিনিস বলেছিলাম, মনে কর হাইপার কনজুগেশন পড়িয়েছিলাম, হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের দ্বারাও কিন্তু এটা স্টেবিলিটি পায়, ঠিক আছে। তাহলে তিনটে কারণ হলো, একটা হচ্ছে কি বাই ইনফ্লুয়েন্স অফ প্লাস আই প্লাস আর এফেক্ট, দু নম্বর কারণ হচ্ছে কি না এই যে ব্যাক বন্ডিং, আর তিন নম্বর কারণ হচ্ছে কি না হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশনটা একটু দেখবি, আমি আগের ইয়েতে লিখেছিলাম, ঠিক আছে, 11 জিওসি তে একটু পড়েছিলাম, একটু দেখবি, ওখানে বুঝতে পেরে যাবি। দু রকমের হাইপার কনজুগেশন, স্যাক্রিফাইসাল আর একটা হচ্ছে তোর আচ্ছা কি হয় খেয়াল নেই, তুই একটু দেখবি, ঠিক আছে। যাও দেখ, নেক্সট আসছি কি না ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, কিছু কার্বোক্যাটায়নের এক্সাম্পল দেখাচ্ছি, এগুলো কিন্তু আরো অনেক রকম আছে, সেগুলো আমি লিখছি না সব। তাহলে ফরমেশন অফ হাইপার কনজুগেশনকে বেকারের নাদান এফেক্ট বলা হয়। ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, তাহলে কার্বোক্যাটায়ন কি করে ফরমেশন হচ্ছে দেখা যাক, দুটো একটা রিঅ্যাকশন দেখি। তাহলে ডাইরেক্ট কি কি প্রসেস, কিছু প্রসেস আমি বলে দিচ্ছি, তাহলে দেখ, বা কিছু এক্সাম্পল আমি দিচ্ছি। ডাইরেক্ট আয়োনাইজেশনের মাধ্যমে কিন্তু কার্বোক্যাটায়ন ফরমেশন। তাহলে প্রথম প্রসেসটা আমি যদি বলি, ডাইরেক্ট আয়োনাইজেশন। কেমন ভাবে না দেখ, এখানে ধর একটা আয়ন আছে, মানে আর আছে আর এক্স আছে, ঠিক আছে। এখানে যদি আমি রিএজেন্ট দিয়ে দিলাম ধর SO2 সালফার ডাই অক্সাইড, ঠিক আছে, তখন কি হবে, এই আর আর এক্সটা ভেঙে যাবে আর প্লাস আর এক্স মাইনাসে। দেখ আর এর মাথায় প্লাস চলে এসছে, আর মানে কি, আর মানে অ্যালকিল গ্রুপ কার্বন থাকবে কোনো কিছু, ঠিক আছে। বা ধর এমন কিছু এখানে দিয়ে দিলাম যেটা আমার এক্স এর সঙ্গে নিয়ে বেরিয়ে যেতে পারবে, এক্সটা ভালো লিভিং গ্রুপ, ঠিক আছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এদের মধ্যে কোনটা ভালো লিভিং গ্রুপ, আয়োডিন সব থেকে বেটার লিভিং গ্রুপ, সাইজটা বড় বলে। তাহলে আর এর সঙ্গে এক্স দিলাম, আবার যদি এখানে কোনো এজি টেজি টাইপের দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, আর প্লাস হয়ে যাবে, আর এজি এক্স এক্স এর সঙ্গে পিপিটি করে নিই, পিপিটি মানে তৃতীয় পড়বে, ঠিক আছে। তো এই ধরনের কিছু রিঅ্যাকশন আছে। আরো ধর প্রোটোনেশন হতে পারে, প্রোটোনেশন হয়ে কার্বোক্যাটায়নের সৃষ্টি হতে পারে। প্রোটোনেশন বলতে কি, তাহলে এটা আয়োনাইজ হয়ে হচ্ছে। এবারে দু নম্বর যদি আমি দেখাই, যে প্রোটোনেশনের মাধ্যমে কিন্তু কার্বোক্যাটায়ন সৃষ্টি হতে পারে, কেমন ভাবে সৃষ্টি হয় দেখ, খেয়াল কর। প্রোটোনেশনে কি হয় না, প্রোটনকে ছেড়ে দিতে পারে, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে হয়, এটা ম্যাক্সিমাম সময় অ্যালকিন বা কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে হয়। অ্যালকিন মানে ডবল বন্ড যাদের আছে, বা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড কোনগুলো না, হচ্ছে সি ডবল বন্ডেড ও যাদের মধ্যে থাকবে, সেগুলো হচ্ছে কার্বনিল, মানে অ্যালডিহাইড আর কিটোন। তো এখানে কি হয়, প্রোটোনেশনে দেখা যাক, ধর একটা আমি ডবল বন্ডেড কম্পাউন্ড ধরছি, আর সিএইচ ডবল বন্ডেড CH2। এখানে কি হচ্ছে, যদি আমি কোনো অ্যাসিড দিয়ে দিই যেখান থেকে H প্লাস আমি দিচ্ছি, H প্লাস দেওয়ার সঙ্গে 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 কি হয়ে যাবে, এই H প্লাসটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, একটা তোর হচ্ছে এ ক্যাচ করবে, তাহলে আর সিএইচ সিঙ্গেল বন্ড CH3, তাহলে এই কার্বনের কটা হাত হচ্ছে, চারটা হাত হয়ে যাচ্ছে। দেখ, দুটো হাত ছিল, ডবল বন্ড খুলে গিয়ে একটা হাইড্রোজেনকে ধরলো, তাহলে তিনটে হাত হয়ে গেল, তিনটে আর চারটে হাত হয়ে গেল, ঠিক আছে। তো চারটে হাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা CH3 গ্রুপ আছে, চারটে হাত কার্বনের জানি আমরা। এই কার্বনটার কটা হাত হচ্ছে না, একটা দুটা তিনটা, তাহলে তিনটা হাত হচ্ছে মানে কি, এর মাথায় প্লাস চার্জ পড়ে থাকবে, কারণ আমরা কার্বোকেটানের স্ট্রাকচার কেমন দেখেছি, তিনটে বন্ড হয়, একটা চার্জ পড়ে থাকে। একটা জিনিস সোজা ভাষায় খেয়াল রাখবি, যে এখানে দেখ ভালো করে বুঝ, কার্বনের মাথায় প্লাস চার্জ বা মাইনাস চার্জ কি করে আসছে। তোর একটা কথা চিন্তা হতে পারে যে
দাদা কার্বনের তো 4টা হাত, তাহলে একটা হাত বন্ড করছে না, তাহলে সেটা তো ইলেকট্রন হিসেবে পড়ে থাকবে, তাহলে তো নেগেটিভ চার্জ হওয়ার কথা, কেন আমরা পজিটিভ দিচ্ছি? কার্বনের 4টা হাত, একটা আর কে ধরেছে, একটা মিথাইল কে ধরেছে, আর একটা হাইড্রোজেনকে ধরেছে, ঠিক আছে? তাহলে আর একটা হাত তো খালি পড়ে আছে, ইলেকট্রন তো রয়েছে, তাহলে কেন এটা চার্জ হচ্ছে না? মানে এটা নেগেটিভ চার্জ হচ্ছে না, ইলেকট্রন থাকা মানে নেগেটিভ চার্জ, বা নিউট্রাল থাকবে, কোনো চার্জই দেবো না, বন্ড হয়নি যখন, সেরকম হতে পারে, কিন্তু কেন প্লাস চার্জ দিলাম? না, সমস্যাটা হচ্ছে এই কার্বনটার এক সময় কিন্তু 4টা হাত ছিল, CH+R, ঠিক আছে? এখানে H ছিল, এখানে R ছিল, এখানে ডবল বন্ডেড ছিল, কিন্তু একটা অ্যাসিড যে H+ এসে যাওয়ার ফলে, আর রিঅ্যাকশনের সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে H+ এর আসা বা H+ এর যাওয়া কখনো কিন্তু মাইন্ড করা চলবে না। রিঅ্যাকশন বুঝতে গেলে H+ কখন আসছে বা কখন বেরোচ্ছে এর যাওয়া আসাটাকে ধরা চলবে না, যদি ধরতে যাস তাহলে রিঅ্যাকশন শিখতে পারবি না, ঠিক আছে? তো H+ এর আসা H+ এর যাওয়া এটা কোনোদিনও মাথার মধ্যে রাখবি না। এবারে বলবি কেন H+ কি কিছু নয়, তার কোনো ভ্যালু নেই? না, ভ্যালু নেই। H এর কটা ইলেকট্রন? একটা। তাহলে সেই ইলেকট্রনটাকে আমি বের করে দিয়েছি, তাহলে কি তার ভ্যালু থাকবে কোনো? শুধু প্রোটন আছে, এটা একটা প্রোটন, নট এ অ্যাটম অর নাথিং, ঠিক আছে? তাহলে এটা একটা প্রোটন যার কোনো ইলেকট্রনই নেই, আর আমরা রিঅ্যাকশন করার সময় যদি আমার অস্ত্রই না থাকে, ইলেকট্রনই না থাকে, তাহলে আমি রিঅ্যাকশন করার সময় আমাকে কেউ ভ্যালু দিবে? ভ্যালুলেস বলবে। আগে যখন রাজা রাজা যুদ্ধ হতো, সারথীর সঙ্গে কি যুদ্ধ হতো না যে রথে চড়ে থাকতো তার সঙ্গে যুদ্ধ হতো? অবশ্যই তার সঙ্গে যুদ্ধ হতো, ঠিক আছে? তো সেই রকম H+ এর আসা H+ এর যাওয়া কখনো মাইন্ড করা চলবে না, তাহলে রিঅ্যাকশন ধরতে পারবি না যে H+ কেন আসছে, H+ কেন যাচ্ছে, কারণ সে কারো পারমিশন নিয়ে আসে না, কারো পারমিশন নিয়ে যায় না। তাহলে H+ যখন এসেছে, আসার সময় কেন এসেছে? না অ্যাসিড ফ্যাসিড ছিল হয়তো, কোথা থেকে চলে এসেছে। তাহলে H+ যখন এসেছে, তখন H+ কে একসেপ্ট করার জন্য এই কার্বন কি করবে? তার একটা বন্ড পুরো খুলে দিবে, কারণ এর কাছে কোনো ইলেকট্রনই নেই, এর কাছে কিছুই নেই। যদি কার্বনের সঙ্গে বন্ডও করতে চাই, কোভ্যালেন্ট বন্ড, তাহলে তো একটা ইলেকট্রন দরকার, কিন্তু এর কাছে সেটাও নেই। তাহলে কার্বন যদি হাইড্রোজেনের সঙ্গে বন্ড করতে চায়, তাকে কিন্তু পুরো একটা বন্ড নিয়ে এসে লাগাতে হবে এর সঙ্গে, আর একটা বন্ড এসে যাওয়া মানে দুটো ইলেকট্রন আসা। তাহলে এই কার্বন কি করছে? এই পাই বন্ডটাকে, বা যে এদের মধ্যে দুটো বন্ড ছিল, দুটো বন্ডের মধ্যে একটা বন্ডকে তুলে নিয়েছে, তুলে নিয়ে কি করছে? না হাইড্রোজেনকে ক্যাচ করছে, দিয়ে এটা হয়ে গেল আমার CH3। বোঝা গেছে? তাহলে এখানে যখন সে পুরো হাতটাকে এইভাবে তুলছে, এইভাবে তুলছে, তুলে 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 এখানে এসে ধর বন্ড করলো, ঠিক আছে? এইভাবে তুলছি, তাহলে এখানের মাথায় কি চার্জ থাকবে? প্লাস চার্জ থাকবে অবভিয়াসলি। যখনই এই হাতটা খুলে করে, কেমন ভাবে দেখাবো তোকে, এরকম দেখেছিলাম, ধর না যে এখানে একটা হাত আছে, এখানে একটা হাত আছে, এই হাতটা খুলে করে যখন অন্য কাউকে ধরছে, তখন এই কার্বনের মাথা থেকেও ইলেকট্রনটা চলে যাচ্ছে, কারণ H+ এর মাথায় কিচ্ছু নেই, ঠিক আছে? এই কারণেই কিন্তু H+ যখন বন্ড হয়ে যাচ্ছে, তখন কার্বনের মাথায় পজিটিভ চার্জ পড়ে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আমার টোটাল ব্যাপার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বল। হুম। যাও, এটা থাক। এরপরে দেখ নেক্সট। যাও নেক্সট দেখ। আরো কিছু রিঅ্যাকশন, ধর আমি আরেকটা কার্বোক্যাটায়ন দিয়ে কার্বনিক কম্পাউন্ড দেখাচ্ছি, যে C ডবল বন্ডেড O, এখানে দুটো হচ্ছে R গ্রুপ আছে। তাহলে এখানে কি হবে? যদি আমি H+ দিই, তাহলে H+টাকে একসেপ্ট করবে কে? H+ একটা প্রোটন, প্রোটন কে খায়? কে প্রোটন খায়? না বেস প্রোটন খায়, লোন পেয়ার প্রোটন খায়, নেগেটিভ চার্জ প্রোটন খায়। তাহলে এই লোন পেয়ার দিয়ে একে অ্যাটাক করলো, ঠিক আছে? অ্যাটাক গুলো যখন দেখাবি, একটু অ্যারো গুলোকে মেনটেন করা শিখ এখন থেকেই, ঠিক আছে? তাহলে অ্যারো গুলোকে মেনটেন করবে কি হবে না, হচ্ছে একটু বাঁকা অ্যারো দিতে হয় আর কি রিঅ্যাকশন করানোর সময়, ঠিক আছে? তাহলে এখানে H+ রয়েছে, তাহলে এই H+টাকে একসেপ্ট করছে কে? ও, তার লোন পেয়ার দিয়ে একসেপ্ট করছে। তাহলে কার্বনের সঙ্গে দুটো এইভাবে আর ঢুকলো, আর ও কি করছে না, ডবল বন্ড তো আছেই, তার সঙ্গে হচ্ছে আরেকটা হাইড্রোজেনকে একসেপ্ট করে নিচ্ছে। যখনই হাইড্রোজেনকে একসেপ্ট করে নিচ্ছে, অক্সিজেনের হাত হয়ে যাচ্ছে 3টে, কিন্তু সেটা পসিবল নয়,
সেটা হচ্ছে আমাদের চিন্তাধারার বাইরে। তার জন্য এখানে মাথায় প্লাস চার্জ, কারণ অক্সিজেনের দুটো হাত আমরা জানি, সেখানে 3টে হাত হয়ে যাচ্ছে, বা এই লোন পেয়ারটাকে ডোনেট করে দিচ্ছি একে, তার জন্য এর কি হচ্ছে প্লাস চার্জ হয়ে যাচ্ছে। যখন প্লাস চার্জ হয়ে যাচ্ছে, এই প্লাস চার্জটা আবার কিন্তু রেজোনেন্সের মাধ্যমে চলে আসছে কার ঘাড়ে? কার্বনের ঘাড়ে, কারণ অক্সিজেনের মাথায় প্লাস চার্জ কিন্তু বেশিক্ষণ থাকবে না। তখন অক্সিজেন কি করবে? এই ডবল বন্ডটা খুলে রেজোনেন্স করে নিবে। তাহলে আর আর এটা সি, তাহলে এর মাথায় প্লাস চার্জ চলে এলো, আর অক্সিজেনটার মাথায় খালি হয়ে গেল, এর দুটো হাত আবার হয়ে গেল, তখন এর মাথায় পজিটিভ চার্জ চলে এলো। তাহলে এইভাবে পজিটিভ চার্জ আসতে পারে, বা হচ্ছে অ্যালকোহলের মাধ্যমে আসতে পারে, অ্যালকোহল রিঅ্যাকশনের মাধ্যমে। কিভাবে আসবে? না দেখ, আর ও এইচ আছে, ও এইচ যেখানেই থাকবে সেখানে ঝামেলা করবে, ঠিক আছে? তখন যখন এইচ প্লাস দেবো, তখন এইচ প্লাস কি হয়ে যাবে? না আর ও এইচ, আর এইচ আর একটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ও এর হয়ে যাচ্ছে 3টা হাত, 3টা হাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে ব্রেক করে যাবে, ব্রেক করে গেলে কি তৈরি করবে? না আর প্লাস, আর হচ্ছে H2O জল হয়ে বেরিয়ে যাবে, H2O জল হয়ে বেরিয়ে যাবে, তাই তো? এই হচ্ছে আমার ব্যাপার। তো এখানে আরো ধর N2 গ্যাস বলেছি, N2 যেখানে থাকবে সে বেরিয়ে যাবে, ঠিক আছে? N2 দিয়ে একটা দেখা যাক এক্সাম্পল কিভাবে বেরোয়। ধর আমরা বসালাম RNH2, এখানে আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম, নাইট্রিক অ্যাসিড দিলে কি হবে? HNO2, HNO2 নাইট্রাস অ্যাসিড দিয়ে দিলাম, নাইট্রাস অ্যাসিড দিলে কি হবে? আর এন ট্রিপল বন্ডেড N2 বন্ড করবে। এবার যেখানে আমার N2 থাকবে, এরা তো গ্যাস, এরা সহজেই N2 হিসেবে বেরিয়ে যাবে, আর এর মাথায় প্লাস পড়ে থাকবে, আর N2টা গ্যাস হয়ে বেরিয়ে যাবে। ব্যাস এইটুকু আছে। এবারে রিঅ্যাকশন অফ ফরমেশন অফ কার্বোক্যাটায়ন দেখালাম, এবারে কার্বোক্যাটায়ন কিভাবে রিঅ্যাকশন করে সেটাও কিছু কিছু এক্সাম্পল আমি দেখাচ্ছি। তাহলে দেখ, এবারে দেখাচ্ছি রিঅ্যাকশন অফ কার্বোক্যাটায়ন। রিঅ্যাকশন অফ কার্বোক্যাটায়ন, তাহলে কার্বোক্যাটায়নের রিঅ্যাকশন কি হয়? ফার্স্ট এক্সাম্পল যদি আমরা একটা দেখি, যে ধর নিউক্লিওফাইলের সঙ্গে কম্বাইন করছে, ধর এটা একটা আমার হচ্ছে কার্বোক্যাটায়ন CH3, সি এর মাথায় প্লাস, CH3 CH3 প্লাস OH, OH এর মাথায় মাইনাস আছে। তাহলে কি হবে? এই মাইনাসটা এখানে এসে ঢুকে যাবে, মানে সোজাসুজি একদম প্রোডাক্ট লিখে দিলাম 3টে CH3, আর এখানে হচ্ছে আমার OH টা এসে ঢুকে যাবে, ঠিক আছে? 3টে CH3, এখানে OH টা এসে ঢুকে যাবে, ব্যাস এই ধরনের রিঅ্যাকশন হতে পারে। বা হচ্ছে ধর রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন একটা হয়, এলিমিনেশন হতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। এলিমিনেশন রিঅ্যাকশনের একটা এক্সাম্পল যদি আমরা দিই, তাহলে CH3 CH, এখানে একটা H আছে, মানে CH2 টাকে আমি CH আর H করে দেখালাম, আর এখানে CH2 এর মাথায় প্লাস আছে ধরে নিই। তাহলে এই হাইড্রোজেনটা কি করবে? না হচ্ছে এখানে বন্ডে অ্যাটাক করবে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? এলিমিনেশন মানে হচ্ছে ডবল বন্ড ফরমেশন ওয়ার্ড, মানে আনস্যাচুরেশন আসা। আনস্যাচুরেশন মানে বুঝিস তো কি রে? সিঙ্গেল বন্ড থাকলে ডবল বন্ড থাকলে ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড, হ্যাঁ, সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড, ডবল বন্ড থেকে ট্রিপল বন্ড। তো ডবল আর ট্রিপল বন্ডটাকে আনস্যাচুরেটেড বলা হয়, আর সিঙ্গেল বন্ডকে স্যাচুরেটেড বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি CH এর মাথায় প্লাস আসবে, কারণ এখান থেকে H টা খুলে বেরিয়ে যাচ্ছে, আর এখানে H টা বেরোচ্ছে, কিভাবে বেরোচ্ছে দেখ, এটা কিন্তু পুরো H টা বেরোচ্ছে, H প্লাস বেরোচ্ছে না, পুরো H বেরোচ্ছে বলেই বন্ড ফন্ড মানে শিকড় সহ গাছটাকে তুলে দিচ্ছে। এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে তার শিকড় বন্ডটা, শিকড় সহ গাছটা গিয়ে CH এর সঙ্গে ঢুকে যাচ্ছে, এখানে CH3 হয়ে যাচ্ছে, তখন এর মাথায় অবশ্যই প্লাস চার্জ হয়ে যাবে, শিকড় নেই, ঠিক আছে? তো এই ধরনের এই রিঅ্যাকশনকে এলিমিনেশন বলতে পারিস। আর এখানে কি বন্ড হয়ে যাবে? এই বন্ডটা এখানে লেগে যাচ্ছে, মানে এটা ডবল বন্ড হয়ে যাবে। এই ধরনের রিঅ্যাকশনকে বলতে পারিস তুই হচ্ছে, না আমার এলিমিনেশন রিঅ্যাকশন। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন কি? রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হচ্ছে একটা বন্ড আরেকটা জায়গায় অ্যাটাক হবে, ঠিক আছে? না মানে কি? মানে জাস্ট আমার ডান হাতটা ধর আমি বাম হাতের সঙ্গে আরো জুড়ে দিলাম, মানে আমার বাম হাতটা অনেক লম্বা হয়ে গেল আর ডান হাতটা নাই হয়ে গেল, তার মানে আমার বডির পার্টস বডিতেই আছে। বা হচ্ছে বাম হাতের একটা আঙ্গুল কেটে আমি ডান হাতে জুড়ে দিলাম, তো এটাই হচ্ছে আমার রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। সেখানে কি হয়? না হচ্ছে দেখ, CH3 CH CH2 প্লাস H, এখানে এই H টা কি হচ্ছে? এর মাথায় চলে আসছে, জাস্ট এর একটা অঙ্গ খুলে করে এখানে আসছে,
তার মানে এখানে আগেও প্লাস চার্জ ছিল আর এখনো প্লাস চার্জ আর থাকবে, শুধুমাত্র প্লাস চার্জটা শিফট হয়ে যাচ্ছে কোথায়, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে। ঠিক আছে, তাহলে এখানে প্রাইমারি কার্বোক্যাটায়ন ছিল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কোনটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে? না, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হয়ে যাচ্ছে। তার মানে এটা মাঝে আছে, তাই তো? এই প্লাস চার্জটা মাঝে আছে, দুদিক থেকে প্লাস আই এফেক্ট পাচ্ছে, তার জন্য এটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে। তার মানে আমরা এইভাবে স্টেবিলিটিকেও বাড়াতে পারি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলাই আমার টোটাল কার্বোক্যাটায়নের মধ্যে আছে। বল, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? কি? না। আচ্ছা, কার্বোক্যাটায়নটা আমি পড়াবো একটু পরে, আমি এটা কাট করে আমি নতুন লিঙ্ক পাঠাচ্ছি, নাহলে রেকর্ডটা থাকবে না হয়।